আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর আজকের এই ক্লাসে ক্লাসের শুরুতেই আমি শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাচ্ছি যে আমাকে স্পষ্টভাবে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। তোমরা যারা ক্লাসে জয়েন করছো তোমরা অবশ্যই তোমাদের সেকশন এবং শ্রেণীর রুলটি উল্লেখ করবে, পাশাপাশি উল্লেখ করবে যে আমাকে স্পষ্টভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্লাসে। অল ক্লিয়ার। ওকে, শাকিল আহমেদ লিখেছে অল ক্লিয়ার। ওকে, তার মানে আমাকে স্পষ্টভাবে দেখা এবং শোনা যাচ্ছে। এই কি হলো? ওকে, ক্লাসের শুরুতেই দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ক্লাস উপস্থাপনায় আছি আমি সানাউল হোসেনি, প্রভাষক বাংলা বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। শিক্ষার্থীদের কাছে প্রথমেই দুইটি প্রশ্ন। মায়ের বোনকে কি বলে এবং পিতার বোনকে কি বলে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের বোনকে কি বলে, পিতার বোনকে কি বলে। আমরা জানি মায়ের বোনকে কি বলা হয়? বলা হয় মাসি। আর পিতার বোনকে পিসি, তাই তো? তার মানে বন্ধুরা তোমরা বুঝে গিয়েছো যে আমরা আজকের টপিকস হিসেবে বেছে নিয়েছি মাসি পিসি গল্পটিকে। মাসি পিসি মাসি পিসি গল্পের শুরুতে মাসি পিসি গল্পের স্রষ্টা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিব। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালের 19শে মে, মৃত্যু 1956 সালের 13ই ডিসেম্বর। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নীরদা সুন্দরী দেবী। বন্ধুরা তোমরা একটু মনে রেখো, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কলকাতায়, কিন্তু তার পৈতৃক বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুরে এবং তিনি মাত্র 48 বছর বেঁচে ছিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায় নয়, তার পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা অবশ্যই নোট করে নাও, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং তার ডাকনাম ছিল মানিক। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 48 বছর তিনি জীবন অতিবাহিত করেছেন বা বেঁচে ছিলেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি তার প্রথম গল্প অতসী মামি গল্পটি রচনা করেন এবং যেটি লিখে তিনি কি খ্যাতিমান হয়েছিলেন। তারপরে জীবনের বাকি 28 বছর নির্বিচ্ছিন্নভাবে তিনি লিখে গিয়েছেন। এবং মানিকের লেখার দিকে যদি আমরা তাকাই, সেই লেখায় আমরা কি দেখতে পাই? সাহিত্য সমালোচকদের মতে মানিকের লেখার প্রধান বৈশিষ্ট্য, তিনি তার লেখায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার নগ্নতাকে তুলে ধরবার চেষ্টা করেছেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অসঙ্গতিকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। তার পাশাপাশি তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন নারী নির্যাতন এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে, যে সমাজ ব্যবস্থা কি ঘুণে ধরে গেছে, পচে গেছে, অথবা যে সমাজ ব্যবস্থার অসঙ্গতিগুলো ক্রমশ কি পীড়া দিচ্ছে, তাই তো? একজন সচেতন সাহিত্যিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো অন্যান্য লেখকদের। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের যত লেখাই আমরা পাবো, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো একটু দেখে নিচ্ছি আমরা। জননী হচ্ছে তার প্রথম উপন্যাস, তোমরা অবশ্যই নোট করে নাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে জননী। তারপর হচ্ছে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝে, পুতুল নাচের ইতিকথা, চিহ্ন। প্রত্যেকটি উপন্যাসে, যেমন পদ্মা নদীর মাঝে বাংলা ইতিহাসের বিখ্যাত একটি উপন্যাস, পুতুল নাচের ইতিকথাও তাই, দিবারাত্রির কাব্যও তাই, তাই তো?
এবং মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখায় আসলে তুলে ধরবার চেষ্টা করেছেন যে সামাজিক অসঙ্গতি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সেই কুৎসিত দিকটি। এবং পদ্মা নদীর মাঝি উপন্যাসে তিনি তার স্বপ্নকে আসলে বর্ণনা করেছেন। তোমরা যারা পদ্মা নদীর মাঝি উপন্যাস সম্পর্কে জানো বা পড়েছো, তোমরা জানো পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র হুসেন মিয়া, এবং সেই হুসেন মিয়ার যে স্বপ্ন, ময়নাদ্বীপের স্বপ্ন, যে ময়নাদ্বীপে কি মানুষের পরিচয় হবে শুধুই মানুষ, যেখানে অসাম্প্রদায়িকতা কি বসবাস করবে, যেখানে সকল ধর্মের ঊর্ধ্বে উঠে মানব ধর্মের কথা বলা হয়েছে, তাই তো? এবং সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসের যে হুসেন মিয়ার স্বপ্ন, সেই স্বপ্নটি আসলে সাহিত্য সমালোচকদের মতে সেটি আসলে মানিক বন্দ্যোপাধ্যায়েরই স্বপ্ন। এবং সেই স্বপ্নের কথা তিনি বলে গেছেন তার লেখায় বারংবার। তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পেলাম? ছোট গল্প, আমরা একটু ছোট গল্পগুলো একটু দেখে নিচ্ছি, তারপরে আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় ফিরছে। অতসী মামি তার প্রথম ছোট গল্প, তোমরা অবশ্যই লিখে নাও। মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি অতসী মামি গল্পটি লিখেছিলেন, এবং যে গল্পটি তাকে কি একজন সেই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় থেকে একজন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ে রূপান্তরিত করতে ভূমিকা পালন করেছে। এবং তারপরে প্রাগৈতিহাসিক তার বিখ্যাত একটি ছোট গল্প, হ্যাঁ, হলুদপুরা, ছোট বকুলপুরের যাত্রী, আজকাল পরশুর গল্প, টিকটিকি, সরীসৃপ, তাই তো? আচ্ছা, আমরা মূল্যায়নে যাব, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়নে যাব, কিন্তু তার আগে আমরা একটু বলতে চাই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি লেখায় এবং সাহিত্য সমালোচকদের মতে তিনি বিজ্ঞান মনস্ক লেখক হিসাবে মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসাবে সার্থকতা দেখিয়েছেন। তিনি মানব জগৎ, মানুষের যে মানসিকতা, মানব জীবন, সেটা নিয়ে তিনি কি কথা বলেছেন তার লেখায়। এবং তার লেখায় সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার লেখায় কি মানুষ জগৎকে তুলে ধরবার চেষ্টা করেছেন বারংবার। মূল্যায়ন, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা একটু মূল্যায়ন করে নিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা উত্তরটা পাশে দিয়ে দিয়েছি, যদিও তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম অতসী মামি। মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্পর্কে একটু আলোচনা করি। মাসিপিসি গল্পটি মূলত প্রকাশিত হয় কলকাতা পূর্বাশা পত্রিকায় 1352 সালে। তোমরা একটু লিখে নাও, 1352 সালের চৈত্র সংখ্যায়, হ্যাঁ, সেটি প্রকাশিত হয় প্রথমবার। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্প গ্রন্থে, যেটি 1946 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। এবং বর্তমান পাঠ অর্থাৎ মাসিপিসি গল্পটি আমরা যে পাঠ্য বইয়ে পেয়েছি সেটি সংকলিত করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত, একটু প্রকাশনীর কথা বলছে, ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে। একটু লিখে নাও, মানিক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পাঠটি গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ড থেকে। পদ্মা নদীর মাঝি কি জাতীয় রচনা? অবশ্যই উপন্যাস, আমরা সেটি নিয়ে কথা বলেছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরে। আচ্ছা, মূলত আমরা মাসিপিসি গল্পে এখন প্রবেশ করব, মূল পাঠে প্রবেশ করব। মূল পাঠে প্রবেশ করবার পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, মাসিপিসি গল্পটিকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে প্রথম ভাগে আমরা মাসিপিসি গল্পের মূল বিষয়বস্তু নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা মূল বিষয়বস্তু নিয়ে কথা বলবো, এবং দ্বিতীয় ক্লাসটিতে আমরা কথা বলবো মাসিপিসি গল্পের চরিত্র নিয়ে এবং মূল বিষয়বস্তু নিয়ে। যদিও মূল বিষয়বস্তু আজকে আলোচনার বিষয়, তবে চরিত্রগুলো কি গুরুত্বপূর্ণ, তাই তো? মাসিপিসি গল্পের নামই মাসিপিসি, দুইটি নারী চরিত্র, এবং মাসিপিসি গল্পটি মূলত আবর্তিত হয়েছে একটি চরিত্রকে কেন্দ্র করে, সেটি হচ্ছে কি আহ্লাদী চরিত্রকে কেন্দ্র করে। এবং মাসিপিসি গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আসলে নারীদের উপর পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে নির্যাতন, সেই নির্যাতনের একটি প্রতিচিত্র তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং সেই প্রতিচিত্রের পাশাপাশি
লেখক বলবার চেষ্টা করেছেন যে এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে কুৎসিত দিকটি, সেই দিকটিকে ভেঙে একটি মানবিক সমাজ কিভাবে আসলে প্রতিষ্ঠা করা সম্ভব। মাসিপিসি গল্প তোমরা যারা পড়েছো, শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা যারা পড়েছো তোমরা অবশ্যই দেখেছো যে গল্পে শুরুতে একজন মাসি এবং একজন পিসি কিন্তু একে অপরকে দেখতে পারে না, কিন্তু একটা সময় আল্লাহদিকে কেন্দ্র করে তাদের কি জীবন এবং জীবিকার যে পরিবর্তন ঘটে, একটা সময় কি তার মাসি পিসি আল্লাহদের পিতার উপর নির্ভরশীল ছিল, এবং আল্লাহদের পিতার মৃত্যুর পর তারা কি একত্রিত হয়ে জীবিকা অন্বেষণে কি শাকসবজি বিক্রি শুরু করে, শহরে গিয়ে, গ্রাম থেকে শহরে গিয়ে সেই শালতি বেয়ে শহরে গিয়ে কি শাকসবজি বিক্রি শুরু করে। এবং সবচাইতে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে মাসিপিসি গল্পের শুরুতে যখন মাসি পিসি তাদের জীবিকা উপার্জন করতে পারছে না, সেই সময়টাতে আমরা কি দেখতে পাই একজন মাসি এবং একজন পিসিকে একে অপরকে দেখতে পাচ্ছে না। কেন? কারণ এমন একটি সমাজ ব্যবস্থার কথা বা সমাজ ব্যবস্থার বর্ণনা আমরা এই গল্পে পাই, যে সমাজ ব্যবস্থা কি দুর্ভিক্ষ পীড়িত সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় মানুষ দুবেলা দুমুঠো খেতেও পারছে না, এবং দুবেলা দুমুঠো খেতে পারছে না বলেই আহ তাদের মধ্যে কি হচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে। এবং পিসি কিন্তু মাসিকে সহ্য করতে পারতো না। কেন? কারণ তার মতে যদি সেই মাসি ওই বাড়িতে অবস্থান না করে তাহলে কি, তাহলে ওই খাবারের যে ভাগটুকু, সেই ভাগটুকু কি অন্যরা সবাই বেশি পাবে। এবং একটু খেয়াল করে দেখো, যখনই মাসি পিসি তাদের জীবন এবং জীবিকার ভার নিজের হাতে নিয়ে নেয়, স্বাবলম্বী হয়ে ওঠে, এরপর থেকে কিন্তু মাসি পিসির মধ্যে কি সেই ঝগড়া বা সেই বিষয়গুলো কি আমরা আসলে দেখতে পাই না। মূলত আল্লাদি নামক ওই তরুণীর মাসি পিসি দুজনই কি বিধবা এবং নিঃস্ব ছিল, এবং তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি সেই বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত এবং সাহসী কার্যক্রম এবং সংগ্রাম সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটি গল্পটিকে কি তাৎপর্য পূর্ণ করে তুলেছে। এবং অত্যাচারী স্বামী, তাই না, লালস উন্মত্ত জমিদার বা সেই গ্রামের গুন্ডাদের গুন্ডা বদমাস এবং দারোগাদের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার জন্য অসহায় দুই বিধবার যে দায়িত্বশীল এবং মানবিক জীবন যুদ্ধ, তা কি আসলেই প্রশংসনীয়। এবং এই গল্পে মূলত আল্লাদির বা নারী নির্যাতনের পাশাপাশি দুর্ভিক্ষের মর্মস্পর্শী কিছু চিত্র আমরা দেখতে পাই, এবং জীবিকা নির্বাহের জন্য যে কঠিন সংগ্রাম, সেই সংগ্রাম আমরা দেখতে পাই, এবং নারী হয়ে যে নৌকা চালনা এবং সবজির ব্যবসা পরিচালনা, এটা কি এই গল্পের বা মাসিপিসি গল্পের কি বৈচিত্র্যময় দিক। তাহলে আমরা একটু প্রথমে মূল বিষয়টা একটু দেখে নিচ্ছি। শামীম নির্মম নির্যাতনের শিকার এক মেয়ের নাম আল্লাদি। দুর্ভিক্ষের সময় তার মা বাবা মারা যায়, সংসারে তার আপন বলতে আছে মাসি এবং পিসি, দুজনেই কি বিধবা ও নিঃস্ব। একদিকে স্বামীর অত্যাচার, জুদ্দার পুলিশ ও গুন্ডাদের লালসার দৃষ্টি থেকে আল্লাদিকে রক্ষা করা, অন্যদিকে জীবিকা নির্বাহের কঠিন ব্রত এই গল্পের কি তাৎপর্যময় দিক। মূলত এই গল্পের মূল বিষয়টিকে আসলে স্টুডেন্টরা যাতে খুব সহজেই মনে রাখতে পারে, সেজন্য এভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? মাসিপিসি গল্পের প্রধান বিষয় হিসেবে আমরা কি কি দেখতে পেলাম? দেখতে পেলাম একটি আল্লাদি চরিত্র, এবং সেই চরিত্রকে কেন্দ্র করে একজন মাসি এবং পিসির একত্রিত হয়ে ওঠা, জীবনের বা জীবিকার যে সংগ্রাম, সেই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এবং সেটাই কি এই গল্পের একটি তাৎপর্যপূর্ণ দিক। এবং সেই তাৎপর্যপূর্ণ দিকটিকে আমরা আমাদের এই লেখায় কি, আমাদের এই গল্পে কি বারংবার আমরা পাই। একটা বিষয় খেয়াল করে দেখো, মাসিপিসি গল্পে আল্লাদিকে তার স্বামী নির্যাতন করে, এবং স্বামী নির্যাতন করার পরেও সেই স্বামী যোগু যখন সেই মাসি পিসির কাছে ফিরে আসে বা বেড়াতে আসে, একজন মাসি পিসি কিন্তু তাকে যথাসাধ্য যত্ন করবার চেষ্টা করে। এবং গল্পে কিন্তু উল্লেখ আছে, বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো,
তার মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সেই নগ্নতার বিষয়টি আসলে এই উক্তিতে তুলে ধরা হয়েছে। যে বজ্জাত খুনে হোক জামাই, তো যে জামাই তার স্ত্রীকে কি সারাক্ষণ না খাইয়ে রাখছে, তাই না, কলকে পুরো ছেঁকা দিচ্ছে, লাথি দিচ্ছে, তাই তো, নির্মম নির্যাতনে অতিষ্ঠ করে ফেলেছে, সেই স্বামীর কিন্তু কোনো দোষ এই গল্পের কোনো চরিত্রের মধ্যে আমরা কারো মুখে কি শুনতে পাই না। কারণ কি? কারণ হচ্ছে এমন একটি সমাজ ব্যবস্থা লেখক এই মাসিপিসি গল্পে তুলে ধরবার চেষ্টা করেছেন, যে সমাজ ব্যবস্থায় নারী আসলে মানুষের চাইতেও নারী আসলে পণ্য, এবং তাদের কাজই হচ্ছে সন্তান জন্মদান এবং সংসার ধর্ম পরিচালনা করা। এবং সেই বৃত্তের বাইরে বের হয়ে একজন মাসিপিসি যখন তাদের জীবিকা নির্বাহ করতে শুরু করলো, স্বাবলম্বী হয়ে উঠলো, তখনই কি তাদের সেই জীবন বা সামাজিক প্রতিবেশগুলো কি পাল্টে গেল, তাই তো। এবং একটা বিষয় খেয়াল করে দেখো, একজন বুড়ো আব্দুর রহমান, সেই বুড়ো রহমান সেই আল্লাদিকে দেখে কি কেঁদে দেয়। এর কারণ কি? কারণ সেই বুড়ো রহমানের মেয়েকে কি সে বিয়ে দিয়েছিল, এবং সেই মেয়েটি তার স্বামীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে তার পিতার বাড়িতে চলে এসেছিল, এবং সেখান থেকে যখন সেই কন্যার ভালো থাকবার জন্য সেই সামাজিক নিয়মকে মেনে সেই বুড়ো রহমান যখন তার মেয়েকে তার স্বামীর বাড়িতে পৌঁছে দেয়, সেই মেয়েটি কি কিছুদিন পরে লাশ হয়ে ফিরে আসে। এবং বুড়ো আব্দুর রহমান কি এই গল্পের কোথাও কি আমরা দেখতে পাই যে বুড়ো রহমান গিয়ে কি সে ওই তার মেয়ের বিচার চেয়েছে? না, চায়নি, বরং সে কি নীরবে চোখের জল ফেলেছে। তার মানে এমন একটি সমাজ ব্যবস্থার বর্ণনা লেখক আসলে এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন, যে সমাজ ব্যবস্থায় নারীর অধিকার বলে কিছু নেই, নারী ক্রমশ কি নির্যাতিত হবে। এবং পুরুষদের যে এমন একটি সমাজ ব্যবস্থা লেখক এখানে বর্ণনা করেছেন, যে সমাজ ব্যবস্থায় পুরুষের যতই দোষ থাকুক, পুরুষ কি দিন শেষে তার কোনো দোষ নেই, কারণ তার দোষ না থাকার একমাত্র কারণ হচ্ছে কি সে পুরুষ। তার মানে কি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে বিষয়টি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে নগ্ন বা কুৎসিত দিকটি, সেটি কি লেখক আসলে তুলে ধরবার চেষ্টা করেছেন এই গল্পটিতে। এবং একটি বিষয় খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে মাসিপিসি গল্পের মধ্যে এর পাশাপাশি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, মাসিপিসি গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু আমরা দেখে নিই। গল্পে উল্লেখিত নারীদের সংগ্রামী জীবন, হ্যাঁ, এবং সেই সংগ্রামী জীবন চেতনার কিছু দৃশ্য, হ্যাঁ, যে দৃশ্যগুলো আমাদের সমাজে কি বহুল প্রচলিত দৃশ্য। মনে রাখতে হবে এই মাসিপিসি গল্পটি যখন রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, অথবা মানিক বন্দ্যোপাধ্যায় মাসিপিসি গল্পে যে সময়কে তুলে ধরবার চেষ্টা করেছেন, সেই সময়কে বা সেই যে সামাজিক প্রতিবেশ, সেই সামাজিক প্রতিবেশের খুব বেশি কিন্তু পরিবর্তন এখনো হয়নি। আচ্ছা, গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু দেখে নিই। পেট শুকিয়ে লাথি ঝাঁটা আর কলকে পোড়া ছেঁকা খেতে, খুঁটির সাথে দড়ি হয়ে বাঁধা হয়ে থাকতে দিন ভর রাত ভর। এখানে কি বলা হয়েছে? এখানে আসলে তুলে ধরবার চেষ্টা করেছেন, এটাই হচ্ছে আল্লাদির উক্তি, হ্যাঁ, এবং স্বামীর বাড়িতে, সরি আল্লাদির না, এটা মাসিপিসির উক্তি। এবং মাসিপিসি কি আল্লাদি সেই যে জীবন সংগ্রাম, স্বামীর নির্যাতন, সেই নারী স্বামীর নির্যাতনকে কি তুলে ধরবার চেষ্টা করেছেন। যখন কৈলাস মাসিপিসিকে বলে যে স্ত্রীকে বেঁধে রাখবার নিয়ম নেই, হ্যাঁ, এবং আইন আদালত যদিও যোগু, আল্লাদি স্বামীর নাম তো যোগু, সেই যোগু যদি যায় কখনো আদালতে, তাহলে কি তোমাদেরকে জেলে যেতে হবে, তাই তো। এবং সেই কথা শুনে কি মাসিপিসি যে উক্তিটি করে সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। পেটে শুকিয়ে লাথি ঝাঁটা, অর্থাৎ না খাইয়ে আর কি, হ্যাঁ, খাবার দিচ্ছে না কিন্তু লাথি ঝাঁটা বা কলকে পোড়া ছেঁকা, কলকে হচ্ছে ওই যে হুকা যেটি, হ্যাঁ, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর, স্বামীর নির্মম নির্যাতনের যে প্রতিচিত্র সেটি আসলে এখানে তুলে ধরা হয়েছে। প্রতিবাদী মাসিপিসি, প্রতিবাদী মাসিপিসির চিত্রও কি আমরা এই গল্পে দেখতে পাই। এবং গল্পের শেষে যখন সেই গুন্ডারা সেই মাসিপিসিকে নিতে আসে দারোগা বাবুর কথা বলে, এবং গুন্ডারা কি লুকিয়ে থাকে, তাই তো। এবং সেই সময়টাতে মাসি বটিটা হাতে করে নিয়ে আসে, পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। অর্থাৎ সেই আল্লাদিকে রক্ষা করার জন্য যে যে সংগ্রাম গল্পের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সেই সংগ্রামের আসলে ইতিবৃত্ত আমরা এই লাইনটুকুতে বা এই আলোচ্য এই চরণটুকুতে কি আমরা দেখতে পাই।
এবং একটি বিষয় খেয়াল করে দেখো, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মাসি পিসি কিন্তু আল্লাদিকে রক্ষা করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু করে গেছে, তাই তো? এবং সেই সংগ্রাম আহ, করে তারা কি আসলে দেখাতে চেয়েছে যে একজন নারীকে রক্ষা করতে পারে। এবং সেই নারী কখন রক্ষা করতে পারে? যখন সেই নারীটি কি তার নিজের জীবন এবং জীবিকার ভার সে নিজেই বহন করতে পারে। তাহলে মাসি পিসি গল্পের প্রথম ক্লাস আজকে আমরা এখানেই শেষ করব বন্ধুরা। আশা করছি ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসগুলোতে আহ, আবারও তোমাদেরকে কাছে পাবো বা ক্লাসে পাবো, সেটাই আশা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, তোমরা অবশ্যই মাসি পিসি গল্পটি পড়ার পূর্বে অবশ্যই পাঠ পরিচিতি এবং শব্দার্থ এবং টিকা অংশটুকু একটু ভালো করে পড়ে নিবে, এবং গল্পটি ভালো করে পড়বার চেষ্টা করবে। আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাজে লাগবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, যে এখন কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, হ্যাঁ, যে কারণে আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে মাস্ক ব্যবহার করা। আমরা সবাই সেটি ব্যবহার করব এবং নিজে সচেতন থাকবো এবং অন্যকে সচেতন রাখবো। সবাই ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ, ভালো থেকো বন্ধুরা, বিদায়।